জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। নিষেদিন আলোক শিখা জ্বলকালে, নিষেদিন আলোক শিখা জ্বলকালে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারে গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারে গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব। নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে। এই আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এই জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। এখন আমি আমাদের দর্শন বিভাগের প্রধান ডক্টর দেবব্রত সাহা মহাশয়কে তার স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। দেবব্রত বাবু। উপস্থিত সুধীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত এজন্য যে আইসিপিআর স্পন্সর যে স্পেশাল লেকচার সিরিজটি আয়োজিত হতে চলেছে, তাতে বক্তা হিসাবে রাজ্য এবং রাজ্যের বাইরের
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক অধ্যাপিকাদের আমরা আমাদের মধ্যে পেয়েছি। এই লেকচার সিরিজটি ইন্ডিয়ান ফিলোজফার্স ডে উদযাপন উপলক্ষে আয়োজিত। দীর্ঘ এই লেকচার সিরিজের সূচনা লগ্নে এসে আমরা আজ যে উদ্বোধনী এই দেবব্রতকে কি শুনতে অসুবিধা হচ্ছে? অনুষ্ঠানটি করতে চলেছি। না স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, মাঝে একটু মাঝে অসুবিধা হচ্ছে। আস্তে শোনা যাচ্ছে হ্যাঁ। একটু স্যার। আমি একটু জোরে বলার জন্য বলে দিচ্ছি। জোরে বলবো? হ্যাঁ দেবব্রত, হ্যাঁ, একটু আস্তে জোরে শোনা বলুন। যাচ্ছে তোমার। দীর্ঘ এই লেকচার সিরিজের সূচনা লগ্নে এসে আমরা আজ যে উদ্বোধনী অনুষ্ঠানটি করতে চলেছি তাতে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী মহাশয়কে, যার অনুপ্রেরণা ও সুযোগ্য পরামর্শ ছাড়া এই স্পেশাল লেকচার সিরিজটি আয়োজন করা একেবারেই দুঃসাধ্য ছিল। দর্শন বিভাগ, কাজী নজরুল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে স্বাগত। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক মাননীয় অনিন্দ্যশেখর পুরকায়স্থ মহাশয়কে। স্যারকেও এই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব মাননীয় রঞ্জিত বিশ্বাস মহাশয়। স্যারকেও এই অনুষ্ঠানে স্বাগত জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সহ অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগণকেও স্বাগত জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগণকেও স্বাগত। সর্বোপরি যাদের কথা মাথায় রেখে এই স্পেশাল লেকচার সিরিজের আয়োজন, উপস্থিত সেই সকল ছাত্রছাত্রীদেরকেও স্বাগত। স্বাগত ভাষণ হলেও এই প্রসঙ্গে আয়োজিত এই স্পেশাল লেকচার সিরিজ সম্পর্কিত দু একটি কথা না বললেই নয়। মুখ্যত যে বিষয়গুলিকে মাথায় রেখে এই স্পেশাল লেকচার সিরিজটির আয়োজন, তার নিরিখে স্পেশাল লেকচার সিরিজটি একটি শিরোনাম ধার্য করা হয়েছে। শিরোনামটি হলো ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং, ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়া ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ। দেবব্রত বাবু, আপনাকে শুনতে অসুবিধা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে না? একটু মানে Hello? থেমে থেমে আসছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে। আলোচনার সুবিধার্থে এবং প্রাসঙ্গিকতা তাগিদে সমগ্র স্পেশাল লেকচার সিরিজটিকে 3টি অংশে বিন্যস্ত করা হয়েছে এবং এই 3টি অংশেরও একটি করে শিরোনাম দেওয়া হয়েছে। প্রথমটি হলো এথিক্যাল ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং ফ্রম দ্য ভিউ পয়েন্টস অফ পতঞ্জলি, জৈন এথিক্স, বুদ্ধিস্ট এথিক্স অ্যান্ড এথিক্স অফ শ্রীমদ্ ভাগবত গীতা। দ্বিতীয়টি হলো সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং ফ্রম দ্য ভিউ পয়েন্টস অফ মহাত্মা জ্যোতিবা ফুলে, ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল, এম.এন. রয় অ্যান্ড ডক্টর বি.আর. আম্বেদকর। তৃতীয়টি হলো স্পিরিচুয়াল ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং ফ্রম দ্য ভিউ পয়েন্টস অফ শ্রী অরবিন্দ, ডক্টর এস রাধাকৃষ্ণন, জে কৃষ্ণমূর্তি অ্যান্ড বি.কে. মতিলাল। দর্শন চর্চার প্রাঙ্গণে উক্ত 3টি বিষয়ের উপর যে আলোচিত হবে
তা দর্শনের ছাত্রছাত্রী সহ অন্যান্য শাখার ছাত্রছাত্রীদের কাছে তা খুবই প্রাসঙ্গিক হবে এবং গবেষক গবেষিকাদের এই বিষয়ে নতুন ভাবনার উন্মেষ ঘটবে বলেই আমার বিশ্বাস। যে সকল খ্যাতনামা অধ্যাপক অধ্যাপিকাদের এই লেকচার সিরিজে বক্তা হিসেবে পেয়েছি তাদের সকলকে দর্শন বিভাগ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার বিশ্বাস এই লেকচার সিরিজে যে বিষয়গুলির আলোচনা উপস্থাপিত হবে তা যেমন একাডেমিক আলোচনার পরিসরকে বিস্তৃত করবে তেমনি ব্যবহারিক বিশ্বে চলার পথও প্রশস্ত করবে। ধন্যবাদ। ধন্যবাদ দেবব্রত বাবুকে। খুব সুন্দরভাবে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করলেন। এরপর আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কলা অনুষদের অধ্যক্ষ মাননীয় অধ্যাপক অনিন্দ্য শেখর পুরকায়স্থ মহাশয়কে কিছু বলার জন্য। স্যার। ধন্যবাদ। এখানে ওয়েদার খুব ভালো নেই, যে কারণে আমি ক্যামেরাটা অন করছি না, তার কারণ তাতে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমি প্রত্যেককে নমস্কার জানাই এবং ফিলসফি ডিপার্টমেন্ট কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তারা যে স্পেশাল লেকচার সিরিজ আয়োজন করেছে ফান্ডেড বাই ICPR, সেটা হলো ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফিক্যাল পার্সপেক্টিভ। আমি ফিলসফির ছাত্র নই, আমি সাহিত্যের ছাত্র, কিন্তু এই বিষয়টি নিয়ে ভাবছিলাম তখন থেকে ভাবছি যে কোথাও এই বিষয়টির হাত ধরেই ফিলসফির সাথে সাহিত্যের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আরো সুনিবিড় হচ্ছে। কেন সেটা বলছি, আমি সেটাতে যাচ্ছি, কিন্তু প্রথমেই বলি যে আমি ফিলসফি ডিপার্টমেন্টের প্রত্যেক ফ্যাকাল্টি মেম্বারকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে তারা এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা সিরিজ অফ লেকচার্স অর্গানাইজ করছেন। এবং আমি দেখছিলাম যে খুব বড় বড় স্কলার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ভারতের, তারা প্রত্যেকে এই বিষয় নিয়ে বলবেন এবং আমরা সবাই উপকৃত হব এবং জানতে পারবো অনেক কিছু এই বিষয় নিয়ে। সো আই রিয়েলি কংগ্রাচুলেট দ্য ডিপার্টমেন্ট অফ ফিলসফি ফর অর্গানাইজিং দিস। আমি ভাবছিলাম যে যখনই আমরা ভ্যালুজ এবং ওয়েলবিং, এই শব্দ দুটো খুব ভারী মনে হয়, ভ্যালুজ ওয়েলবিং, কিন্তু যদি জীবনের সাথে যোগ করি এবং যদি আজকের পরিপ্রেক্ষিতে, তার কারণ এখানে একটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফিক্যাল পার্সপেক্টিভসের কথা রয়েছে, যদি আজকের পরিপ্রেক্ষিতে এই বিষয়টিকে রাখি বা সিচুয়েট করি, তাহলে আমার খুব স্বাভাবিকভাবেই মনে আসছে কবি জীবনানন্দ দাশের সেই কথাটি যে পৃথিবীর গভীরতর অসুখ এখন। আমার মনে হয় না এটা এক্সপ্লেন করার কিছু দরকার আছে। আমরা প্রত্যেকেই এটার দ্বারা আক্রান্ত, মন ভারাক্রান্ত আমাদের, এবং আমরা ঠিক ভালো নেই, কেউই ভালো নেই। কোথাও ওই ওয়েলবিং এর যে জায়গাটা সেটা আক্রান্ত হচ্ছে বেশ অনেক দিন থেকেই। ওয়েলবিং এবং ভ্যালু এই দুটো জিনিসই ইন্টারকানেক্টেড সেইভাবে দেখতে গেলে, তার কারণ আমাদের যে ভালো থাকা সেটাকে যদি এনশিওর করতে হয় তাহলে কোথাও এই ভ্যালু স্ট্রাকচারগুলোকে নিয়ে ভাবতে হয়। তার কারণ যে কবি এই কথাটি বলছেন যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, আমরা খুব নিহিলিস্টিক হয়ে পড়ছি, খুব সিনিক্যাল হয়ে পড়ছি। অনেক সময় আমরা বলছি যে কি হবে বোঝা যাচ্ছে না, এবং সত্যি কি আর ভালো দিন আসবে, কোথায় যাচ্ছি আমরা, কোন দিকে চলেছি, এই যে সংকট মুহূর্ত, সেই সময় আমরা ফিলসফারদের কাছে যাই, সেই সময় আমরা কবির কাছে যাই যে তিনি যদি কিছু আশার কথা শোনাতে পারেন। ফিলসফি স্টুডেন্টরা প্রত্যেকেই এখানে এবং স্কলাররা রয়েছেন। আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী নিজেই একজন ফিলসফির স্কলার। তো তাদেরকে এটা বলার কিছুই নেই যে ফিলসফি মানে আমরা জানি ইটিমোলজিক্যালি যে লাভ ফর উইজডম। তো ফিলসফার্স আর ওয়াইজ, তাদের কাছে আমরা যাই টু নো অ্যাবাউট দ্য রাইট ট্র্যাক, সেটাই তো ভ্যালুজ, কোন দিকে গেলে ঠিক হবে। তো
যিনি এই কথাটি বলেছিলেন, যেটা বললাম যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, তিনি কিন্তু আবার খুব আশার কথা শুনিয়েছেন তার সেই কবিতাতেই, যে সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। না, আমার মনে হয় যে এই তিনটে লাইনের মধ্যে দিয়ে এই লেকচার সিরিজের যে বক্তব্য, ভ্যালুজ এবং ওয়েলবিং, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। তার কারণ সুচেতনা, সেখানে কিন্তু এই ভ্যালুজের কথা আসছে। আমাদের মধ্যে যে সুচেতনা, সেটাকে যদি আমরা প্রজ্বলিত করি এবং সেই আলোর মধ্যে দিয়ে বহু শতাব্দী ধরে হেঁটে, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি, জীবনানন্দ বলেছিলেন যে আমাদের এই হাঁটা চলছে শতাব্দীর পর শতাব্দী, তার মধ্যে অনেক সংকটের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমাদের ওয়েলবিং নিয়েই এত চর্চা, কিভাবে ঠিক থাকা যায়, কিভাবে ভালো থাকা যায়, কোনটা ভালো থাকা। আর একজন কবির কথা মনে পড়ছে যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমার মনে হয় এই কবিতার লাইনটাও, এই লাইনগুলোও আজকের যে বিষয় বা এই বেশ কয়েকদিন ধরে যে আলোচনাগুলো হবে সেটাকেও সামারাইজ করতে, যে মানুষ খুব কাঁদছে নানান রকম সমস্যা। এই প্যান্ডেমিক বলে বলছি না আমরা, তার কারণ ওয়েলবিং এর প্রশ্নটা তো শুধু প্যান্ডেমিক রিলেটেড নয়। মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক সংগ্রাম, তার প্রতিদিনকার এক্সিস্টেন্সিয়াল স্ট্রাগল, এই সবটার মধ্যেই আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরা বলি বিইং অ্যান্ড নাথিংনেস, কোন দিকে যাব কি বুঝতে পারছি না। তো সেখানেই আবার তিনি এই ভ্যালুজ এর কথাও কবি বলছেন যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই কবিতাটার নাম খুব ইন্টারেস্টিং, দাঁড়াও। দাঁড়াও কথাটার মধ্যে ওই ভ্যালু কথা হয়তো রয়েছে। তো আমার মনে হয় যে আহ, আমি দেখছিলাম অনুষ্ঠান সূচি, তাতে আমার মনে হচ্ছিল যে আমরা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ এর কথা বলছি, এখন ক্রস ডিসিপ্লিনারি ডায়ালগস এর কথা বলছি। আমার মনে হচ্ছিল যে অসাধারণভাবে প্রত্যেকটি লেকচার সোশিয়াল, পলিটিক্যাল, এথিক্যাল, মোরাল, কালচারাল জায়গাগুলো দেখছে। আমি দেখছিলাম যে আম্বেদকর, এম এন রয়, ইকবাল, তার সাথে বুদ্ধিস্ট ফিলসফি, জৈনিস্ট ফিলসফি, পতঞ্জলি, এরা সবাই এসেছেন। আমার মনে হচ্ছিল একটু মিস করছিলাম, সেই জন্য আমার মনে হচ্ছে যে আমি এটা বলি যে অনুষ্ঠান সূচিতে কোথাও আমার দেখতে ইচ্ছে হচ্ছিল যে রবীন্দ্রনাথ থাকুক, গান্ধী থাকুক, এবং যে সংকটটা আমাদের এখন সবচেয়ে বড় সংকট, ইকোলজি, সেটা নিয়েও যদি একটা আলোচনা করা যেত বোধহয় ভালোই হতো। ইটস জাস্ট আ সাজেশন, ভবিষ্যতে ভাবা যেতেই পারে, এটা তো একটা শুরুয়াত, এটা নিয়ে আমরা পরে ভাবতেই পারি। তার কারণ যে কবি আমাদের বলেছিলেন যে মরণ বলে আমি তোমার জীবন তরি ভাই, তিনি তো খুব বড় ফিলসফার। তো এই কবিতার সাথে আমরা জানি যে প্লেটো কবিদেরকে বের করে দিয়েছিলেন, বহিষ্কার করেছিলেন তার রিপাবলিক থেকে, কিন্তু তারপরে অনেক এটা নিয়ে তর্ক হয়েছে, এটা নিয়ে ইন্টারপ্রিটেশনেরও তর্ক হয়েছে যে সত্যিই তিনি বের করতে চেয়েছিলেন। তো আমার মনে হয় যে ফিলো এবং সোফিয়া, লাভ অ্যান্ড উইজডম, এই দুটোর যে মেলবন্ধন, সেখানে কবিতা আসতেই পারে। এবং এই হাত ধরে কবিতা, এস্থেটিক্স, সিনেমা, এই সব কিছু চলে আসতে পারে। তার কারণ আমি যখন এই প্যান্ডেমিক এবং আজকের এই সংকটের কথা ভাবি, তখন আমার খুব স্বাভাবিকভাবেই ইংমার বার্গম্যানের যে বিখ্যাত ফিল্মটি সেভেন্থ সিল এর কথা মনে পড়ে, যেখানে মৃত্যুর সাথে নাইট দাবা খেলছে, অর্থাৎ বিধাতার সাথে সাপলুডো খেলছে। একটি গানের কথা কবি সুমনের, সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে। তো আমরা এখন সত্যি বিধাতার সঙ্গে সাপলুডো খেলছি। সেখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? ওই মিডিয়েভাল নাইট, যিনি মৃত্যুর সাথে দাবা খেলছেন, তিনি আমাদের হয়েই ওই খেলাটা খেলছেন। আজকে আমরা প্রত্যেকেই সেই নাইটের মতো লড়াই করছি, এবং প্রতিদিনকার এই লড়াই চলতেই থাকবে। আজকে প্যান্ডেমিক, কালকে হয়তো আবার অন্য কিছু একটা আসবে। তো দ্যাট উইল কন্টিনিউ। তো কি করা যায়? আমি শেষ করব দীর্ঘায়িত না করে আবারও একটি কবিতার কথা বলে, এবং সেই কবিতাটি হচ্ছে ভারতীয় কবিতা নয়, আমি ভারতীয় কবিদের কথা বললাম, কিন্তু আমি শেষ করবো এমন একজন কবির কথা বলে, যিনি ওয়েস্টল্যান্ড বলে একটি কবিতা লিখেছিলেন, এবং সেই কবিতাতেও আমাদের এই ক্ষয়ে যাওয়া জীবন, ডেকাডেন্স, আমাদের স্পিরিচুয়াল ক্রাইসিস, এথিক্যাল ক্রাইসিস, এটা নিয়ে বলেছিলেন। 1922 সালে টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড লেখা, এবং 1922 সালেই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা লেখা। এই দুটো কবিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণই ফিলসফিক। এবং এই দুটো কবিতার মধ্যে এই যে সংকট,
ক্রাইসিস, ওয়েলবিং এবং কিভাবে সেটাকে আমরা করতে মেটেরিয়ালাইজ করতে পারি তার কথা বলা রয়েছে। আমরা জানি যে ওয়েস্টল্যান্ড কবিতাটা শেষ হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের কথা দিয়ে। কবিতাটিতে 3টি সংস্কৃত শব্দ রয়েছে, দাতিয়া, দয়াধ্যাম, দময়াতা, which is that give, দাও, উজাড় করে দাও, হ্যাভ এমপ্যাথি, অন্যের জন্য ভাবো, দয়াধ্যাম, অ্যান্ড দময়াতা, which is self control। আমার মনে হয় 3টে শব্দ দিয়ে কবিতাটা শেষ হতে, এবং শেষ হচ্ছে যে আরো কতগুলো শব্দ দিয়ে, সেটাও সংস্কৃত শব্দ, শান্তি, শান্তি, শান্তি। আমরা সবাই শান্তি খুঁজছি, বিকজ দ্যাট ইজ দ্য পাথ অফ ওয়েল বিং। কবি এবং দার্শনিক, আমি দুজনকে আলাদা করি না, আমার দিক থেকে দুজনেই এক। তার কারণ কবিরাও দার্শনিক, দার্শনিকরাও কবি। এবং তাদের তার কারণ যে কবি বলছেন যে এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দির কাবা নাই, নজরুল, এটা তো এর থেকে বড় ফিলোসফিক্যাল স্টেটমেন্ট তো হতে পারে না। এবং এটার সাথেও এই ওয়েলবিং এবং ভ্যালুস কানেক্টেড। তো আমরা মনে হয় যে আগামী কয়েকদিন ধরে আসুন সবাই মিলে আমরা শুনবো বিভিন্ন বক্তাদের কথা, এবং তারা নিশ্চয়ই এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসবেন, এবং আমরা ভবিষ্যতে আরো এই ধরনের আলোচনা শুনতে পারবো। এবং আমরা আশা রাখি যে এই গভীরতর অসুখ শেষ হবে, ওয়েলবিং আসবে, শান্তি ফিরে আসবে সবার মধ্যে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান মতামত, আপনার মূল্যবান পরামর্শ এবং সদর্থক অনুপ্রেরণার জন্য। এখন আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব মাননীয় রঞ্জিত বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব 2-4 কথা বলার জন্য। স্যার ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের ডিন আর্টস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, আদার মেম্বার্স অফ দ্য প্রোগ্রাম কমিটি, আমাদের যারা বক্তা আছেন সামনের কয়েকদিনে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, আমার কলিগস, পার্টিসিপেন্টস যারা আছেন, সবাইকে গুড আফটারনুন। আমি ধন্যবাদ জানাতে চাই ফিলোসফি ডিপার্টমেন্ট, বিশেষত হেড ফিলোসফি ডিপার্টমেন্ট আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। in this ICPR sponsored special lecture series on values and well-being, classical and contemporary Indian philosophical perspective, organized by Department of Philosophy, Kazi Nazrul University. এই প্রোগ্রামটি, এই যে লেকচার সিরিজ, এটা অর্গানাইজ করেছে আমাদের ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট, to celebrate the Indian Philosophers Day. Indian Philosophers Day আমরা মানি আমাদের বিখ্যাত ভারতীয় গুরু এবং দার্শনিক ফিলোসফার আদি শঙ্করাচার্য, ওনার জন্মদিন মে 11th, এই দিনটাকে পালন করার জন্য আমরা ইন্ডিয়ান ফিলোসফার্স ডে হিসেবে এটাকে পালন করি। ফিলোসফি, আমিও অনিন্দ স্যার বললেন, ডিন আর্টস স্যার, আমিও ঠিক ফিলোসফি স্টুডেন্ট নই, কিন্তু এটুকু বুঝি যে ফিলোসফি বা দর্শনের গুরুত্ব আমাদের জীবনে কতটা। অনিন্দ স্যার খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে তুলে ধরেছেন আমাদের সবার সামনে। ফিলোসফি আমি যতটুকু বুঝি যে এটা বোধহয় সবচেয়ে বড় একটা পরিধি, যেটা সমস্ত বিজ্ঞান এবং সমস্ত অন্যান্য বিষয়ের রুট অফ অল নলেজেস আমরা বলতে পারি। এটা আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের প্রত্যেকটি মানুষের যে কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম, সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে এবং অ্যাজ এ হোল সমাজকে এগিয়ে নিয়ে যেতে, দর্শন হচ্ছে শেষ কথা, দর্শন শাস্ত্র বা ফিলোসফি হচ্ছে শেষ কথা। এটা আমাদের গুরুত্ব, হিউম্যানের এক্সপিরিয়েন্স, হিউম্যান লাইফ, এই যে গুরুত্ব, এটা বুঝতে আমাদের সাহায্য করে এই দর্শন শাস্ত্র। ইট এক্সপ্লোরস দ্য বেসিক সোর্স, এইমস অফ লাইফ অফ হিউম্যান বিইং। আমাদের যে ভারতীয় দর্শন শাস্ত্র রয়েছে সেটা আমরা সবাই জানি, মনে হয় এটা হচ্ছে আমাদের প্রাচীনতম এবং সবচেয়ে বেশি রিচ ইন নলেজ আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র।
আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র শুধু যে এটা একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি এরকম নয়। আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র এমন একটি দর্শন শাস্ত্র যেটা আমাদের জীবন দর্শন মানে বোঝায় বা শেখায়। হ্যাঁ, ভারতীয় যে দর্শন শাস্ত্র এটা আমাদের সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপনের জন্য পথ দেখায়। এটা আমাদের এমন একটি দর্শন যেটা আমাদের জীবনকে তৈরি করতে, জীবন গড়তে কাজে লাগে। আমাদের জীবনের এই যে হিউম্যান বিং, আমাদের আজকের যে লেকচারের যে টপিক, স্পেশাল লেকচার সিরিজ অন ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং, এই দুটো কথাই, ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং, এই দুটো কথাই খুবই মানে হেভিলি লোডেড ওয়ার্ডস। ভ্যালু বলতে আমরা বুঝি, ভ্যালুজ রিপ্রেজেন্ট মানে যেটা আমরা হোয়াট ইউ কনসিডার ইম্পর্ট্যান্ট অ্যান্ড ওয়ার্থ পারসুইং ইন লাইফ। And that well-being যেটা আমরা বলতে চাই, well-being represents how happy and satisfied we are with the life we are living. আমি খুব শিওর যে আমাদের এই সামনে 10 দিনে যে বিভিন্ন রকম এই ভ্যালুজ অ্যান্ড ওয়েলবিং নিয়ে বিভিন্ন বক্তা, স্টেট এবং আউটসাইড দ্য স্টেট, বিভিন্ন বক্তা বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য থেকে আমরা আমাদের এই ব্যাপারে, এই বিষয় নিয়ে যেসব আমাদের যে আইডিয়া, আমাদের যে নলেজ, সেটা আরো অনেক অনেক উন্নত হবে এই আশা রাখি। আমি এই লেকচার সিরিজের গ্র্যান্ড সাকসেস, সাফল্য কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান মতামত আমরা গ্রহণ করলাম। এরপর যার বক্তব্য শোনার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় এবং আমাদের বিভাগের প্রত্যেকটি কর্মের অনুপ্রেরণাদাতা মাননীয় অধ্যাপক সাধন চক্রবর্তী মহাশয়। দর্শন বিভাগের অন্যান্য সকল কর্মকাণ্ডের মতো এ বিষয়েও তিনি আমাদের পথ প্রদর্শন করেছেন। আমি স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সুর বেঁধে দেওয়ার জন্য, যা আমাদের পরবর্তী নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আর সময় নষ্ট না করে আমি স্যারকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। স্যার। Thank you for giving me this opportunity to share my views, my perceptions on the theme values and well-being with all the participants here. I understand that we have with us the respected officials of the university, the respected registrar and others. We have with us the Dean of the Faculty of Arts of this university, all the teachers of this university and the colleges affiliated to this university, maybe many other teachers also from other colleges and universities participating in this program. I extend my sincere regards to all of them for being present in this program and sharing their views. I congratulate the Department of Philosophy for organizing this kind of program, series of special lectures on this theme, because the theme itself is so important and relevant, not only to our times, but always.
at any moment of time, the theme is important for us. With the support of Indian Council of Philosophical Research, the Department of Philosophy of this university is organizing this program. We are grateful to the ICPR for providing this support. Apart from that, so many eminent scholars from different universities all over the country, they have come forward to participate in this program. Not all of them are present today. This is really very, very encouraging for this university and the Department of Philosophy. I express my gratitude to all of them from the core of my heart. This program is not only for the philosophers and the students of philosophy and the teachers of philosophy, but this program aims at sharing views on the theme with all persons from any discipline who are interested in the topic. So the Department of Philosophy has designed the program that way so that this program can become a platform for sharing views by anybody interested in the topic. So it is not, I hope it won't be much technical, because sometimes philosophical discussions become so technical that people from other disciplines cannot fully participate in the programs. This program won't be like that, I hope. আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, এখানে যারা আমরা পার্টিসিপেট করছি সবাই কি বাংলা বোঝেন? Is there anyone who doesn't know or doesn't understand or speak in Bangla? তোমরা বলতে পারবে, ফিলসফি ডিপার্টমেন্টে তোমরা বলতে পারবে। আমি তাহলে ইংলিশ বাংলা মিশিয়ে বলতে পারবো যদি এরকমটা তোমরা অ্যালাউ করো আমাকে। হ্যাঁ স্যার ওকে স্যার। নির্বোধ হ্যাঁ স্যার বললে তো? হ্যাঁ স্যার, একদম ওকে স্যার। ওকে। I know that the students of the Department of Philosophy, they are very sincere of this university, they are very sincere, and they actively participate in this kind of program. I really very happy to see this in all the programs they participate in. Here also, I hope that they will participate actively, interact with the speakers if possible, or with the participants they are connected with, to make this program a meaningful one, a fruitful one. The topic of this program, as we know, values and well-being
the classical and contemporary Indian philosophical perspectives. The Department of Philosophy have planned to accommodate as far as practicable the classical views and contemporary views from Indian philosophical perspectives. It's not possible to accommodate all the views, even all the major views in this span 10 or 12 lectures. So always we will feel incompleteness. But this is a beginning, I think, beginning of the discussion on this topic. And it may be pursued after this program is over for a long, long time. Because the theme itself, the nature of the theme is such that the discussion cannot end in 1 or 2 or 3 days or months or years. It will continue, and we'll try to accommodate persons who are engaged in research in this area in our country, outside our country, persons who are engaged in the area of ancient classical philosophy as well as in the contemporary philosophy. They will be invited, they will be included, and our discussion will continue and will be more and more meaningful. I have been entrusted with making a start of the discussion. It's not possible for me to cover everything which is going to be discussed in this program, but I will try to share my view regarding the essence of this theme from my own perspective. I understand that actually I have come to know after joining this program that Professor Soumitra Bosu from Jadavpur University has joined this program. I would say that it would be more effective if this program could be started by Professor Bosu, because he has much wider knowledge than me in this area, and he is actively engaged in this particular theme. Anyway, since the Department of Philosophy has given me this opportunity, I will try my best to say something on this topic. There are two key terms involved in the theme. One is values, the other is
ওয়েলবিং, এই দুটো কি টার্ম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে ওয়েলবিং। All of us have some understanding of what value is and what well-being is. Still, as a student of philosophy, we can say something on these concepts, the concept of value and the concept of well-being, to make the concepts more precise, more clear, which is one of the tasks of philosophy, making things clear. So I will try to do that, first of all, and then, if possible, I will try to explain why discussion on this theme is important. Let me begin with the concept of well-being. সাধারণভাবে আমরা বুঝি ভালো থাকা, এটাই হচ্ছে ওয়েলবিং। বিং ওয়েল, ভালো থাকা, ভালো থাকাটাই হচ্ছে ওয়েলবিং। অনেক সময় এই ভালো থাকা আর খুশি থাকা, সুখী থাকা, এগুলোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। এখন ভালো থাকা বলতে আমরা ঠিক কি বুঝবো, আরেকটু তলিয়ে বুঝবো কিনা, ভাববো কিনা, সেইটাই আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আমরা ওয়েলবিং এর কথা বলছি। এই প্রথম যে প্রশ্নটা আমি তুলতে চাই, সেই ওয়েলবিংটা কাদের ওয়েলবিং? আমাদের ওয়েলবিং, মানে আমি ব্যক্তিটার ওয়েলবিং, বা আমি যে ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলির ওয়েলবিং, বা আমি যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির ওয়েলবিং, বা আমি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেই প্রতিষ্ঠানের ওয়েলবিং, বা আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যের ওয়েলবিং, বা দেশের ওয়েলবিং, বা সমগ্র বিশ্বের ওয়েলবিং, মানুষ ছাড়াও মনুষ্য সমাজের বাইরে যা কিছু আছে তাদেরও ওয়েলবিং, তাদের ওয়েলবিং এর কথা এখানে বলা হচ্ছে। এই প্রশ্নটা যদি আমাদের মধ্যে ওঠে, তার একটা উত্তর আমরা নিজেরাই খোঁজার চেষ্টা করতে পারি। আমরা এখানে যখন ওয়েলবিং এর কথা বলছি, তখন কোন ওয়েলবিং এর কথা বলছি? যদি আমরা শুরু করি আমাদের প্রত্যেকের নিজের ওয়েলবিং, পার্সোনাল ওয়েলবিং, আমি ব্যক্তিটার ওয়েলবিং, the individual, me, the well-being of this individual, if we begin with this. এখন প্রশ্ন উঠবে, আমার ভালো থাকা, my being well, আমার ওয়েলবিং ব্যাপারটা কি? এই প্রশ্নের উত্তর পেতে গেলে বা দিতে গেলে, what we have to understand is who I am.
unless we understand who I am, we can't understand what constitutes the well-being of this individual, me. My well-being cannot be understood without understanding who am I. আবার এই প্রশ্ন যখনই আনবো তখনই অনেকের মনে হতে পারে এবার তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, আমি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া কি চারটিখানি কথা? এই প্রশ্নের উত্তর দেওয়া বা উত্তর খোঁজার মতো সময় কি আমাদের আছে? এটার কি প্রয়োজন আছে? যদি প্রয়োজনের কথা বলা হয় তাহলে আমি বলবো যে আমার ওয়েলবিং যদি বুঝতে হয় আমাকে, তাহলে আমি কে এটা বুঝতেই হবে। উই ক্যান্ট অ্যাভয়েড দিস। আমি ব্যক্তিটাই যদি কে না জানি, তাহলে আমার ওয়েলবিং কি দিয়ে গঠিত এটা আমি কিছুতেই জানতে পারবো না। কারো মনে হতে পারে আমার অত জানার দরকার নেই, আমার ওয়েলবিং হলেই হলো। ওয়েলবিং কি সেটা আমার জানার এত কি প্রয়োজন আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে, unless we know what constitutes my well-being, it's not possible to have well-being. আমার ওয়েলবিং কি দিয়ে গঠিত? এই বস্তুটা কি জিনিস? মাই ওয়েলবিং। এটা যদি আমি না বুঝি তাহলে আমার পক্ষে ভালো থাকাটাও সম্ভব না। কিন্তু আমরা সবাই ভালো থাকতে চাই, সবাই সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী কেউ সুখী হয়, কেউ সুখী হয়, কেউ হয় না। সেই গান আমরা জানি। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। এই যে সুখী হয় না, সুখী আর ওয়েলবিং যদি আমি আপাতত এক অর্থে ধরি, এই সুখী না হওয়ার মূলে যেটা আছে, ওয়েলবিং আমরা পাই না নিজের ক্ষেত্রেও, যে কারণে হয় সেটা হচ্ছে ওয়েলবিং সম্পর্কে আমার সঠিক ধারণা নেই। আমার ওয়েলবিং সম্পর্কে আমার সঠিক ধারণা নেই। কাজে আমি যদি ভালো থাকতে চাই, তাহলে আমার ভালো থাকা বলতে কি বোঝায় এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। আর আমার ভালো থাকা বলতে কি বোঝায় সেটা জানতে গেলে আমি ব্যক্তিটিকে এটাও জানা প্রয়োজন। তাছাড়া আমার ওয়েলবিং এটা জানা যাবে না। কাজে আমি যদি আমাকে না জানতে পারি, তাহলে কি দিয়ে আমার ওয়েলবিং গঠিত সেটা জানা সম্ভব নয়। আর সেটা যদি জানা সম্ভব নয়, উই কান্ট রিমেইন ওয়েল। আমাদের ওয়েলবিং সেই অর্থে সম্ভব নয়। আমি আশা করছি বোঝাতে পারলাম। Why should we try to understand what constitutes the well-being of my own self? আমি এখান থেকেই শুরু করেছি। ইন্ডিভিজুয়াল ওয়েলবিং, আমার নিজের ওয়েলবিং। একটু সাদামাটা ভাবে আলোচনাটা করি, যেটা আমি শুরুতে বলেছিলাম, so that everybody can have interest in the topic. আমি এই শব্দটা যাকে রেফার করে, প্রথমেই তাতে আমরা একটা শরীর খুঁজে পাই। আমি মানে আমার একজন ব্যক্তি যার শরীর আছে। এছাড়াও আমি একজন ব্যক্তি যার মন বলে একটা জিনিস আছে।
যদি আপাতত এর বাইরে আমরা না যাই, তাহলে এই শরীর আর মন দিয়েই আমি গঠিত। আমি বলতে আমার শরীর আর মন এটুকুই যদি বুঝি, তাহলেও আমার ওয়েলবিং, মাই ওয়েলবিং বলতে কি বোঝায় খানিকটা বোঝা যাবে। আমার শরীর, আমি যদি আমার শরীর আর মন এই দিয়েই গঠিত হই, আমি বলতে যদি আমার শরীর আর মনকে বোঝায়, তাহলে আমার ভালো থাকা বলতে আমার শরীরের ভালো থাকা এবং আমার মনের ভালো থাকা দুটোই বোঝাবে। এবার আমার শরীরের ভালো থাকা সেটা কি জিনিস, আর আমার মনের ভালো থাকা এই বা কি জিনিস? আমি সমস্ত দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে পারবো না, কিন্তু এই যে আলোচনা, এই যে লেকচার, এই যে স্পেশাল লেকচার সিরিজ যেখানে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে, বিশ্লেষণ করা হবে, আলোচনা হবে, তার সূত্রপাত করতে চাইছি। সেজন্য একটু লিমিটেড পার্সপেক্টিভ থেকেই আমি আলোচনা করতে চাইছি। পরে তো এগুলো হবে, সবাই করবে। ভালো থাকা বলতে যদি এরকম বুঝি, আমার শরীরের যে কর্মকাণ্ড সেইটা বজায় রাখা, বজায় থাকা। আমার শরীরের যে কর্মকাণ্ড তার মধ্যে একটা হচ্ছে হাঁটা চলা, একটা হচ্ছে ঘুমানো, একটা হচ্ছে খাওয়া। এরকম আমরা যদি একটু ভাবি, এই যে ক্রিয়া কর্মকাণ্ড শরীরের, সেগুলো যদি বজায় রাখা যায়, সেগুলো যদি বজায় থাকে, তাহলে আমরা বলতে পারি শারীরিকভাবে আমি ভালো আছি। মানে আমি হাঁটাচলা করতে পারছি, আমি খেতে পারছি, আমি ঘুমোতে পারছি, আমি গাড়ি চালাতে পারছি, আমি দৌড়তে পারছি, আমি সাঁতার কাটতে পারছি, ইত্যাদি ইত্যাদি। এই যে কর্মকাণ্ডগুলো, এগুলো যখন আমরা করতে পারি না, আমার হাঁটতে অসুবিধে হচ্ছে, তখনই আমরা বলি শারীরিকভাবে আমি ভালো নেই। আমি সবকিছু খেতে পাচ্ছি না, খেলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তখন বলি যে আমি শারীরিকভাবে ভালো নেই। এই যে ফিজিক্যাল ওয়েলবিং, সেইটা অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হচ্ছে। সিমিলারলি যদি সাইকোলজিক্যাল ওয়েলবিং এর কথা বলি, তাহলে কি বলবো? আমার মনের যে ক্রিয়াকর্ম, সেগুলো যদি আমি করতে পারি, মনের যে নর্মাল অ্যাক্টিভিটিস, quote unquote normal activities, usual activities, the activities which our mind is supposed to do, যেগুলো আমাদের মনের করার কথা নর্মালি, ইউজুয়ালি, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা ভালো আছি মনের দিক থেকে। এটা আমরা কিছুটা, খুব মানে আমি আবার একটু
সংকোচের সাথে বলছি, দ্বিধার সাথে বলছি, আমরা বলতে পারি আমরা মানসিকভাবে ভালো আছি। আমি সংকোচের জায়গাটা একটু প্রকাশ করি। ধরা যাক মনের কাজ কি, মনের কোন কোন কাজ করার কথা। The mind is supposed to think. চিন্তা ভাবনা করা এটা মনের একটা কাজ। এবার আমার যদি চিন্তা ভাবনা বিষয়গুলো না আসে, কোনো বিষয়ে আমি চিন্তা করতে পারছি না, চিন্তা করতে গেলেই আমার অসুবিধে হয়ে যাচ্ছে, বা চিন্তা ব্যাপারটা আসছেই না, তাহলে কিন্তু we are not in a position to perform the activities psychologically which we are supposed to do. তাহলে এই যে অ্যাক্টিভিটিস, এইগুলো করতে পারা, বজায় থাকা, নর্মাল যে অ্যাক্টিভিটিস সেগুলো বজায় থাকাটা হচ্ছে সাইকোলজিক্যালি ভালো থাকার লক্ষণ। আবার একটু আগে বলেছিলাম সুখে থাকা বা সুখী থাকা অথবা খুশি থাকা। আমি সমস্ত কিছুই করছি, আমি চিন্তা ভাবনা করছি, আমি অন্যান্য যে ক্রিয়াকর্ম মনের সেগুলোও করছি, কিন্তু আমি কিছুতেই খুশি থাকতে পারছি না, সুখী থাকতে পারছি না। আই এম নট হ্যাপি ইভেন দো আই ক্যান ডু অল মাই সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস। আমি অঙ্ক করতে পারছি, আমি কমিউনিকেশন করতে পারছি, আমি বই পড়তে পারছি, আমি গান করতে পারছি, ইত্যাদি ইত্যাদি। আমি অনেক কিছু ক্রিয়েট করতে পারছি সাইকোলজিক্যালি, এই ক্রিয়েটিভিটিও আমার মধ্যে আছে। স্টিল আই এম নট গেটিং হ্যাপিনেস। সেটা যদি হয় তাহলেও কিন্তু আমরা ভালো আছি এটা বলবো না। কাজে মনের সমস্ত ক্রিয়াদি সম্পন্ন করতে পারা এবং তার সাথে সাথে এই যে একটা প্রশান্তি বা খুশি থাকা বা ভালো থাকা, এই সবটা মিলিয়েই মানসিকভাবে ভালো থাকা বলতে বোঝা যেতে পারে। এখানটায় যে আমি খুব প্রিসাইজলি বলতে পারলাম এটা আমি দাবি করছি না, কিন্তু এটাকে এই বিশ্লেষণটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, হয়তো আরেকটু জটিল হয়ে যাবে, সেজন্য আমি এটা এখন একটু এড়িয়ে যাচ্ছি। সুতরাং আমি বলতে যদি আমার এই শরীর এবং মনকে বোঝায়, এবং এই শরীরের ভালো থাকা আর মনের ভালো থাকা বলতে যা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো যদি বোঝায়, তাহলে আমার ওয়েলবিং বলতে কি বোঝায় সেটা বোঝা যাবে। কাজে আমি কে, এই প্রশ্নের উত্তর যদি হয় আমার শরীর আর মন, তাহলে আমার ভালো থাকা বলতে কি বোঝায় এটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে ওঠে। সেজন্যই আমি বলছিলাম ভালো থাকতে গেলে, ভালো থাকা, আমাকে ভালো থাকতে গেলে আমার ভালো থাকা বলতে কি বোঝায় এটা জানতে হবে, আর আমার ভালো থাকা বলতে কি বোঝায় এটা জানতে গেলে আমি কে এটা জানতে হবে। আমি কে এই প্রশ্নের উত্তরে যদি শরীর বোঝায়, আর শরীরের ভালো থাকা বলতে যদি শারীরিক ক্রিয়াদি সম্পন্ন করা বোঝায়, নর্মাল যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো করতে পারা বোঝায়, তাহলে আমি যদি ভালো থাকতে চাই, ভালো থাকাটাকে যদি আমি এনশিওর করতে চাই, তাহলে আমি এমন পথ অবলম্বন করব
যাতে করে আমার শরীর তার ক্রিয়াকর্ম সম্পন্ন করতে পারে, মানে আমি হাঁটা চলাটা করতে পারি। ডাক্তার বলেছেন যে আপনি এই যে হাঁটাচলা করতে পারছেন না, এইটা থেকে আপনি মুক্ত হতে পারেন, মানে আপনি হাঁটাচলা করতে পারেন যদি আপনি তার আগে এই ছোটখাটো কিছু এক্সারসাইজ করেন, ডাক্তারের প্রেসক্রিপশন। তাহলে কাজগুলো, আমার হাঁটাচলা তার মধ্যে একটা কাজ, এই কাজ করতে গেলে আমি তো ঠিক মতো হাঁটাচলা করতে পারছি না, এই জন্য আমাকে আগে কিছু এক্সারসাইজ করে নিতে হবে। যদি আমি এক্সারসাইজটা করি তাহলে আমার শারীরিক ক্রিয়াদি সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব। তাহলে এই যে আমি যদি জানি, আমি যদি এটা বুঝতে পারি যে শারীরিক ভাবে ভালো থাকা মানে ক্রিয়াকর্ম, শারীরিক ক্রিয়াগুলো সম্পন্ন করা, এটাই শারীরিক ভাবে ভালো থাকা বলতে বোঝায়। তাহলে আর আমি যদি শারীরিক ভাবে ভালো থাকতে চাই তাহলে এই শারীরিক ক্রিয়াকর্মাদি সম্পন্ন রাখার জন্য যেগুলো করার দরকার সেগুলো আমি করব, এবং তাতে করে আমার হাঁটা চলা এই কাজটা আমি সুষ্ঠুভাবে করতে পারবো, এবং তাতে করে আমার শারীরিকভাবে ভালো থাকাটা সম্ভব। এবার আমি যদি না জানি যে ওই এক্সারসাইজ গুলো করলে আমার হাঁটা চলা এই ক্রিয়া সম্পন্ন করা সম্ভব, যদি আমি না জানি তাহলে তো আমার হাঁটা চলাটা সম্ভব হবে না, এবং তার ফলে শারীরিকভাবে যে ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং, এটাও পাওয়া সম্ভব হবে না। এই এক্সারসাইজ গুলো করলে শারীরিক ক্রিয়াদি আমি করতে পারবো, এই জ্ঞানটা আমার থাকতে হবে। শারীরিক ক্রিয়াদি বজায় রাখতে গেলে এই এক্সারসাইজ গুলো করা দরকার, এই জ্ঞান আমার থাকতে হবে। তাহলে আমার শারীরিক ক্রিয়াদি বজায় রাখা, যেটা আমার শারীরিক ফিজিক্যাল ওয়েলবিং, সেটা কিভাবে সম্ভব, এটা যদি আমি জানি এবং আমি যদি সেটা মেনে সেই মতো সেটা যদি অনুসরণ করি তাহলে আমার পক্ষে ভালো থাকা সম্ভব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই করোনার আবহে আমার শরীর ভালো রাখাটাই একটা শারীরিক ক্রিয়াদি বজায় রাখা, নর্মাল যে অ্যাক্টিভিটিস সেটা বজায় রাখাটাই মুশকিল হয়ে পড়ছে অনেকের পক্ষে। ভ্যাকসিন নিয়েও দুশ্চিন্তা যাচ্ছে না, বা ভ্যাকসিন নিয়েও আবার করোনার দ্বারা আক্রান্ত হচ্ছে। আমি শরীরের ক্রিয়াদি ঠিকমতো করতে পারছি না, যখন আমার অ্যাটাক হচ্ছে আমি তখন হাঁটাচলা করতে পারছি না, আমি কাজকর্ম, অন্যান্য কাজকর্ম করতে পারছি না, লেখাপড়া করতে পারছি না, আমি যদি গান করি নর্মালি সেটাও করতে পারছি না, আমি যদি মাটি কোপাই মাঠে নর্মালি আমি সেটাও করতে পারছি না। কিন্তু এই যে শারীরিক ক্রিয়াকর্মগুলো এই কনটেক্সটে, করোনার কনটেক্সটে বজায় রাখতে গেলে কি করতে হবে, যে পরামর্শগুলো আমরা পাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে যে ইনফেকশন এড়াতে হবে। ইনফেকশন এড়ানোর জন্য যা কিছু করণীয় তার মধ্যে একটা হলো সঠিক খাবার খেতে হবে, যে খাবারগুলো আমাদের ইমিউনিটিকে বাড়াবে। সঠিক খাবার, ঠিক ঠিক খাবার খেতে হবে যা আমার ইমিউনিটিকে বাড়াবে। এইটা যদি আমার, এই জ্ঞানটা যদি থাকে তাহলে আমি ওই খাবারগুলো সংগ্রহ করার চেষ্টা করব, এবং
সেগুলো আমি খাবো নিয়মিতভাবে, তাহলে আমার এই পরিস্থিতিতেও ওই অ্যাক্টিভিটিস গুলো আমি বজায় রাখতে পারবো। আমি আমার ফিজিক্যাল ওয়েলবিং এটাকে এনশিওর করতে পারবো। সুতরাং আমি কে এটা যদি আমি জানি, আমার ওয়েলবিং বলতে কি সেটা যদি আমি জানি, কিভাবে তাকে বজায় রাখা যায় এটা যদি আমি জানি, তবেই সেটা অনুসরণ করলে আমি আমার শরীর, আমার যে যে ওয়েলবিং সেটা আমি পেতে পারি। ওয়েলবিং তো আমরা সবাই পেতে চাই। আমি আবারও বলছি, ভালো থাকতে আমরা সবাই চাই, কেউ খারাপ থাকতে চাই না। খারাপ থাকতে চাই না এটা আমরা বেশি করে বুঝি যখন আমরা খারাপ থাকি। যখন ভালো আছি তখন ভালো থাকতে চাই, এটা মাথায় না এলেও যখন খারাপ থাকি তখন আমরা হাড়ে হাড়ে টের পাই যে আমরা ভালো থাকতে চাই, এবং তার জন্য প্রয়োজন ভালো থাকা বলতে কি বোঝায় সেটা জানা, এবং সেই ভালো থাকা বলতে কার ভালো থাকা সেটা আমাদের বুঝে নিতে হয়। সেই কনটেক্সটে আমরা ভালো থাকা কি এটা বুঝতে পারি এবং ভালো থাকাকে এনশিওর করতে পারি। সাইকোলজিক্যাল ওয়েলবিং এর জায়গাতে যদি আরেকবার একটু আমি বলি, হয়তো খুব কঠিন হবে না। সাইকোলজিক্যাল ওয়েলবিং এর একটা মূল মন্ত্র হচ্ছে কনফ্লিক্ট ফ্রি থাকা, দ্বন্দ্বহীনতা। আমার মনে যদি দ্বন্দ্ব বাসা বাঁধে বিভিন্ন বিষয়ে, তাহলে কিন্তু আমরা যে হ্যাপিনেসের কথা বলছিলাম, সে হ্যাপিনেস আমরা পাবো না। আমি আমার সমস্ত সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, তা সত্ত্বেও হ্যাপিনেস আসে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, আমাদের মনের মধ্যে নানা রকমের দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্বের নিরসন আমরা করতে পারি না। সেই দ্বন্দ্বের নিরসন করাটা খুব প্রয়োজন। বিভিন্ন বিষয়ে সেই দ্বন্দ্ব আমাদের মনের ভেতর চলতে থাকে, আর এই দ্বন্দ্ব আমার হ্যাপিনেসকে বিঘ্নিত করে, এবং তার ফলে শারীরিকভাবে ভালো থাকাটাও অনেক সময় অসম্ভব হয়ে ওঠে। হয়তো তা আমার রাতের ঘুম কেড়ে নেয়, যেটা শারীরিক প্রয়োজন। রাতের ঘুম চলে যাওয়া মানে আমার শরীর, শারীরিক যে ক্রিয়াদি সেগুলো আমি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। কাজে কনফ্লিক্ট কিভাবে তৈরি হয় আমাদের মনে, কিভাবে তা চলতে থাকে, কিভাবে তার নিরসন করা যায়, এগুলো যদি জানতে পারি, তাহলে সেই কনফ্লিক্ট রেজলিউশনের মাধ্যমে আমরা সাইকোলজিক্যালি অনেক ফ্রি থাকতে পারি। তখন আমরা আমাদের হ্যাপিনেস, which constitutes our psychological well-being, এটাকে এনশিওর করতে পারি। বিভিন্ন মনোবিদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই সাইকোলজিক্যাল কনফ্লিক্টের কথা বলেছেন এবং তার নিরসনের উপায় তারা বলেছেন। আমি আপাতত একটা ছোট্ট জায়গা ধরে বোঝানোর চেষ্টা করলাম ওয়েলবিং বলতে আমরা ঠিক কি বুঝবো। ওয়েলবিং মানে ভালো থাকা, ডেফিনেটলি, কিন্তু এই ভালো থাকাটা একটা রিলেটিভ, মানে ওয়েলবিং অফ সামথিং। ওয়েলবিং ইজ অলওয়েজ রিলেটিভ টু X. Well-being of X. Well-being is not an absolute term. Well-being simpliciter doesn't mean anything. Well-being is always well-being of some X. সেই X কোন পার্সন হতে পারে, কোন ইনস্টিটিউশন হতে পারে, কোন ফ্যামিলি হতে পারে,
Family is also an institution in another sense. Kadi, it is a relative term. যার ওয়েলবিং তার স্বরূপটা জানতে হবে এবং তার ভালো থাকা বলতে কি বোঝায় সেটা জানতে হবে, তাহলে তার ভালো থাকার সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে। আমি এবার একটু ভ্যালু নিয়ে কথা বলি। ভ্যালুটাও আমরা সবাই মোটামুটি জানি, আরেকটু শার্পেন করার চেষ্টা করছি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলসফি। আমি দু একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রথমে যেমন আমরা বলি যে সিনসিয়ারিটি ইজ এ ভ্যালু। সিনসিয়ারিটি ইজ এ ভ্যালু, এটা আমরা বলি। আমরা যদি একটা ডিস্টিংশন যদি মাথায় রাখি শুরু থেকেই, ভ্যালু আর ডিস ভ্যালু। সিনসিয়ারিটিকে আমরা ভ্যালু বলছি, ইনসিনসিয়ারিটি তাহলে ডিস ভ্যালু। এইভাবে বুঝবো আমরা যে যদি ফ্রেন্ডশিপ এটাকে আমরা ভ্যালু বলি, তাহলে এনমিটি শত্রুতা এটা হচ্ছে ডিস ভ্যালু। ওয়েলবিং শব্দটার মতো ভ্যালু শব্দটাও কিন্তু খুবই রিলেটিভ। রিলেটিভ মানে পার্সন টু পার্সন ভেরি করে যায় এই অর্থে রিলেটিভ বলছি না, রিলেটিভিজমের কথা আমি বলছি না, আমি রিলেটিভিটির কথা বলছি। মানে ভ্যালু simpliciter doesn't mean anything. এরও একটা কনটেক্সট আছে, সেই কনটেক্সটে ওটা ভ্যালু। যেমন যেমন ধরা যাক আমি সিনসিয়ারিটির কথা বলছিলাম। সিনসিয়ারিটি ইজ এ ভ্যালু, কিন্তু সিনসিয়ারিটিকে যখন ভ্যালু বলছি তার একটা কনটেক্সট আছে। যদি কনটেক্সটটা হয় কনটেক্সট অফ স্টাডি, তাহলে সিনসিয়ারিটি ইজ এ ভ্যালু। কিন্তু যখন কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি, সেখানে যদি সিনসিয়ারিটি এটাকে আমরা নিয়ে আসি, তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার সিনসিয়ারিটি কাছাকাছি একটা শব্দ, খুব নয়, এক নয়, সেটা হচ্ছে সিরিয়াসনেস। সিরিয়াসনেস ইজ এ ভ্যালু। যখন আমি কোনো জায়গায় চাকরি করছি, সেখানে ওই কাজের ব্যাপারে সিরিয়াসনেস ইজ এ ভ্যালু। কিন্তু যখন আমি এরকম বলছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, তখন সিরিয়াসনেস এটা বোধহয় বেশিরভাগ ক্ষেত্রেই ডিস ভ্যালু। কারণ একেবারে পিওর আড্ডা যখন হচ্ছে বন্ধুদের মধ্যে, তখন কেউ যদি খুব সিরিয়াসলি কিছু একটা নেয়, তাকে আমরা বরং বলি তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন, আমরা তো আড্ডা দিচ্ছি। ফলে ওখানে সিরিয়াসনেসটা কিন্তু ডিস ভ্যালু। এই যে সিরিয়াসনেস ইজ এ ভ্যালু ইন এ পার্টিকুলার কনটেক্সট, ইন অ্যানাদার কনটেক্সট ইট ইজ এ ডিস ভ্যালু। এইরকম যখনই আমরা কোনো কিছুকে ভ্যালু বলছি, তার একটা কনটেক্সট আছে, and in relation to that context it's a value. But what does value mean?
seriousness in the context of job value, but in the context of adda সেটা ভ্যালু নয়, দিস ভ্যালু। এইটা ভ্যালু কেন চাকরির ক্ষেত্রে যখন আমরা চাকরি করছি সেখানে আমার যে ডিউটি সেটা সম্পর্কে সিরিয়াসনেসটা ভ্যালু বলতে কি বোঝায়? What does the term value mean? It means what? Importance. Seriousness is an important thing in the context of job, workplace, etc. But seriousness is a disvalue in the context of adda. It's not important in the context of adda. It's not of worth in the context of adda, but seriousness is of worth. It is important in the context of job, in the context of workplace. তাহলে ভ্যালু বলতে এটা বোঝাচ্ছে কোনো কিছুকে আমরা যখন বলছি ভ্যালু আমরা বলছি ইট ইজ ইম্পর্টেন্ট, ইজ অফ ওয়ার্থ। যে কনটেক্সটই বলি না কেন সেই কনটেক্সটকে জুড়ে আমাদের বলতে হবে যে ওই কনটেক্সটে এটা ইম্পর্টেন্ট। যখনই বলছি ইটস এ ভ্যালু ইন দিস কনটেক্সট উই মিন ইট ইজ ইম্পর্টেন্ট ইন দিস কনটেক্সট। এখন প্রশ্ন হচ্ছে যখন কোনো একটা কনটেক্সটে কোনো কিছুকে ভ্যালু বলা হচ্ছে, ইম্পর্টেন্ট বলা হচ্ছে, তখন কেন সেটা বলা হচ্ছে? কেন ওটা ওই কনটেক্সটে ভ্যালু এই কনটেক্সটে ভ্যালু নয়? একটু তলিয়ে ভাবলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়ার্ক প্লেস সেখানে কিছু গোল সেট হয়ে আছে, যে গোলে পৌঁছতে গেলে সিরিয়াসনেস অ্যাবাউট ডিউটি অফ দ্য এমপ্লয়িজ এটা প্রয়োজন, এটা ছাড়া ওই লক্ষ্যে পৌঁছানো যাবে না। আড্ডা দেওয়ার ক্ষেত্রে সেখানেও লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে নিছক ভালো লাগা, এটাই লক্ষ্য, এবং সেখানে সিরিয়াস হয়ে গেলে ওই ভালো লাগাটা আর হবে না। যদি যখন একটা ছেলে বন্ধু তার আরেকটা ছেলে বন্ধুকে এই আড্ডার আসরে বলছে এই দেখলাম সেদিন তুই একটি মেয়ের সঙ্গে ঘুরছিলি, কেড়ে, সে খুব সিরিয়াস হয়ে গেল, তাহলে কিন্তু এই যে নিছক একটা আনন্দ সেটা কিন্তু আর পাওয়া যাবে না। ওর বন্ধুরা তখন বলবে রাদার যে তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন ব্যাপারটা, আমরা তো আড্ডা দিচ্ছি। এখানে গোলটা হচ্ছে একদম নির্ভেজাল ওই আনন্দটা পাওয়া, যেখানে কোনো এরকম নিয়ম কানুন ইত্যাদি কিচ্ছু নেই, সমস্ত নিয়ম কানুনের বাইরে নির্ভেজাল আনন্দ একটা পাওয়া, যা খুশি বলা যায়, যা খুশি ওখানে করা যায়, অবশ্যই মারপিটও করা যায়, তারও একটা লেভেল আছে, একটা লিমিট আছে, তার বাইরে যাওয়া যায় না, কিন্তু এগুলো এইভাবে হয়। তাহলে কেন বলছি এটাকে ভ্যালু? বিকজ it is important. আর এখানে ওটা disvalue because it hinders to achieve the goal. আড্ডার ক্ষেত্রে সিরিয়াসনেস থাকলে যে লক্ষ্যটা আমরা পৌঁছতে চাইছি সেখানে ওটা বাধাপ্রাপ্ত হবে, সেই জন্য ইটস এ ডিসভ্যালু। সুতরাং কোন কনটেক্সটে কোনটা ভ্যালু এটা আমরাই বুঝে নিতে পারবো যদি ওই কনটেক্সটের ক্ষেত্রে যে গোলটা আছে এটা সম্পর্কে আমরা ক্লিয়ার থাকি। একটা ফ্যামিলিতে মিউচুয়াল রেসপেক্ট ইটস এ ভ্যালু। ফ্যামিলির ক্ষেত্রে একে অন্যের সাথে কোঅপারেট করা, হেল্প করা, ইটস এ ভ্যালু। অন্যের পাশে তার বিপদের সময় দাঁড়ানো,
তার কোনো একটা অসুবিধা হচ্ছে সে সময় তার পাশে দাঁড়ানো, ফ্যামিলির ক্ষেত্রে ইটস এ ভ্যালু। কিন্তু যুদ্ধক্ষেত্রে এটা কি ভ্যালু হবে? একজন শত্রুপক্ষের কেউ তীরবিদ্ধ হয়েছে, এবার তার কষ্ট হচ্ছে, তার অসুবিধা হচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়িয়ে তীরটা তুলে তার সেবা করতে শুরু করলাম, এটা কি ভ্যালু ওখানে হবে? ওখানে এটা ভ্যালু হবে না, ইটস এ ডিসভ্যালু। কারণ যুদ্ধক্ষেত্রের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌঁছতে এই কোঅপারেশনের জায়গা, এই হেল্পিং অ্যাটিটিউডের জায়গাটা তখন ওই লক্ষ্যে পৌঁছতে অসুবিধার সৃষ্টি করবে। তো কোনো কিছুই অ্যাবসলিউটলি ভ্যালু বা ডিসভ্যালু নয়, প্রত্যেকের একটা কনটেক্সট আছে, এবং সেই কনটেক্সটে তার যে ওই কনটেক্সটের যে লক্ষ্য, যদি সেটা ওয়ার্ক প্লেস হয় তার একরকম লক্ষ্য, যদি ফ্যামিলি হয় তার একরকম লক্ষ্য, যদি যুদ্ধক্ষেত্র হয় তার একরকম লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যেটা কন্ডিউসিভ, যেটা যেটা ফেসিলিটেট করবে, সেটা ওই কনটেক্সটে ভ্যালু। যে কনটেক্সটে ওই লক্ষ্যে পৌঁছতে কোনো কিছু বাধা দেবে, সেটা ওই কনটেক্সটে ডিসভ্যালু। So this is what the term value means. আমার মনে হয় আমি অনেকটা বলে ফেললাম, আমি ভ্যালু সম্পর্কেও বললাম, আমি কিছুটা, আর ওয়েলবিং সম্পর্কেও বললাম। এবার এদের মধ্যে যে যোগাযোগের জায়গা, সেটা আমার মনে হয় অলরেডি সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, যে ওই ভ্যালুগুলো যদি আমরা মেনটেন করি, ওইগুলোকে যদি আমরা প্রোটেক্ট করি, তাহলেই কিন্তু ওই কনটেক্সটে আমাদের ভালো থাকাটা সম্ভব হবে। আমি যদি আমার ওয়ার্ক প্লেসে আমি ডিউটিফুল হই এবং তার সাথে সাথে আরো সবাই ডিউটিফুল হন, তাহলে ওই লক্ষ্যে পৌঁছানো যাবে। আর ওই লক্ষ্যে পৌঁছতে পারাটাই হচ্ছে ওই কনটেক্সটে ভালো থাকা। যে কনটেক্সটে যেটা ভ্যালু, সেইটাকে মেনটেন করাটা ওয়েলবিং এর সাথে ক্লোজলি কানেক্টেড। ফ্যামিলিতে যেগুলো ভ্যালু, সেগুলো মেনটেন করাটা ফ্যামিলির ক্ষেত্রে ওয়েলবিং এটাকে এনশিওর করা সম্ভব করে তোলে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে কোনো কিছু ভ্যালু, সেখানে তার সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েলবিং, সেই ওয়েলবিংটা আমরা সম্ভব করে তুলতে পারি ওই ভ্যালুগুলোকে রক্ষা করার মাধ্যমে। আমার মনে হয় এইটুকু বলে আমি আজকে এই আলোচনাটা শেষ করি। ধীরে ধীরে আরো তো অনেক আলোচনা হবে, বিভিন্ন অনেকগুলো বক্তৃতা আছে, সেগুলোর মাধ্যমে আরো অনেক কিছু পরিষ্কার হতে পারি। আর আমি যা বললাম তার মধ্যেও যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা সেগুলোকে, আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা বলছি, সেগুলো বিচার করে দেখবে, এবং যদি পরবর্তীকালে সুযোগ থাকে আমার সঙ্গে যদি আলোচনায় সেগুলো নিয়ে আসো, আমি তাতে আরো বেশি খুশি হব। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। মোটামুটি আমাদের যে এই লেকচার সিরিজ, তার থিম এবং আমাদের যে লক্ষ্য, সেটা যেমন আমরা পেলাম, ঠিক সেই সঙ্গে আমরা এর পরে কোন কোন জায়গাগুলোকে লক্ষ্য রাখবো এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস থাকবে, সেটাও স্যার আপনি আমাদেরকে খুব সুন্দরভাবে ধরিয়ে দিয়েছেন। এবং আমার মনে হয় এরপরে আর এই জায়গাগুলোতে আমাদের খুব বেশি অস্পষ্টতা নেই। তো আমি আমাদের বিভাগীয় প্রধান ডক্টর দেবব্রত সাহা মহাশয়কে এরপর ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করি। দুটো বেজে গেছে। শোনা যাচ্ছে হালিম? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার যে আজ যে সুর বেঁধে দিলেন, সেই সুরকেই পাথেয় করেই আমরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাব। তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই কলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক মাননীয় অনিন্দ্য শেখর পুরকায়স্থ মহাশয়কেও,
তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই কর্মসচিব মাননীয় রঞ্জিত বিশ্বাস মহাশয়কেও, এবং সাথে সাথে উপস্থিত সকলকেই ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হালিম স্যার, হ্যাঁ। তাহলে আজকের অনুষ্ঠান আমরা আপনি যদি অনুমতি দেন তাহলে সমাপ্ত করব এবং পরের দিনের জন্য আমরা এগিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে কনক্লুড করো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।